নেপালের প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহ যা যা করছেন তা শুধু সিনেমাতেই দেখা যায়। বালেন্দ্র শাহ তার সরকারের শ্রমমন্ত্রীকে স্বজনপ্রীতির অভিযোগে বরখাস্ত করেছেন। নেপালের শ্রমমন্ত্রী দীপক কুমার শাহ নিজের ক্ষমতা বলে তার স্ত্রীকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রেখেছিলেন। বিষয়টি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নজরে আয়নি। নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর বালেন্দ্র শাহ এভাবেই দেশটির অনিয়ম আর স্বজনপ্রীতিকে জাদুঘরে পাঠাচ্ছেন। চাইলেই সিস্টেম বদলানো যায়, বালেন্দ্র শাহ সেটা প্রমাণ করছেন। বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, নেপালেও গণ অভ্যুত্থান হয়েছে, তবে দুইটি দেশ যেন ভিন্ন দুই পথে হাঁটছে। গণ অভ্যুত্থানের পর গঠিত নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি বলেছিলেন, আমরা নেপালকে বাংলাদেশ হতে দেব না। এখন তার কথাই যেন বাস্তবায়ন করছেন দেশটির গণ অভ্যুত্থানের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দায়িত্বে আসার পর থেকেই তিনি একের পর এক চমক দেখাচ্ছেন। এর আগে নেপালের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্র রাজনীতি অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেন বালেন্দ্র শাহ। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর আটক করা হয় নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে, যার বিরুদ্ধে আছে বহু অভিযোগ। বালেন্দ্র শাহের উত্থানের পেছনে অন্যতম কারণ তরুণদের সমর্থন। দীর্ঘদিন ধরে দুর্নীতি ও স্বজনপ্রীতিতে জর্জরিত নেপালের রাজনীতিতে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই জনগণ তাকে বেছে নিয়েছেন। 1990 সালে জন্ম নেওয়া বালেন্দ্র শাহ পেশাগতভাবে একজন প্রকৌশলী। তিনি ভারতের কর্ণাটকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। শিক্ষাজীবনের পাশাপাশি সঙ্গীতেও ছিল সমান দক্ষতা। র্যাপ সঙ্গীতের মাধ্যমে তিনি সমাজের অসঙ্গতি, দুর্নীতি এবং রাজনৈতিক ব্যর্থতাকে তুলে ধরতেন। রাজনীতিতে তার যাত্রা শুরু হয় 2022 সালে। সে বছর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে কঠোর পদক্ষেপ নেন। এছাড়া তখন দুর্নীতি বিরোধী উদ্যোগ, নগর সংস্কার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী উপস্থিতির মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করে নেন। বালেন্দ্র শাহ পথচারীদের জন্য অবকাঠামোর উন্নয়ন করেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে কঠোর ব্যবস্থা নেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের আরও উন্নয়নে চাপ দেন। তবে সে সময় মেয়র হওয়ায় নিজের এই সুশাসন সারা দেশে তিনি ছড়িয়ে দিতে পারেননি। এদিকে নেপালের অনিয়ম ও অপশাসনের বিরুদ্ধে জনমত তৈরি হতে থাকে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধকরণকে কেন্দ্র করে দেশটিতে যে বিক্ষোভ হয় তার প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন তিনি। সেই দিন থেকে বালেন্দ্র শাহ নেপালের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করেন। ওই বিক্ষোভে দুর্নীতি, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আসেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 19 জন প্রাণ হারান, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। ওলি সরকারের পতনের পর জেনজি বিক্ষোভকারীদের একাংশ বালেন্দ্র শাহকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত নেপাল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি দায়িত্ব পান। 2025 সালের 12 সেপ্টেম্বর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, যা ছিল নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা। এরপর বিভিন্ন স্তরে আলাপ আলোচনা শেষে নির্বাচন কমিশন 2026 সালের 5 মার্চ পার্লামেন্ট নির্বাচনের দিন ঘোষণা করেছিল। এদিকে বালেন্দ্র শাহ নেপালের জেনজি আন্দোলনের নেতা হিসেবে গ্রহণযোগ্যতা পেতে থাকেন জাতীয় পর্যায়ে। ফলে তিনি সক্রিয়ভাবে জাতীয় রাজনীতিতে যুক্ত হন এবং নির্বাচনে তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জাতীয় নির্বাচনে তিনি সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পরাজিত করেন। এরপর থেকে তিনি দু হাতে কাজ করে যাচ্ছেন। বালেন্দ্র শাহের শাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই অনিয়মের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। বালেন্দ্র শাহ ভারতের বিরোধিতার জন্য পরিচিত। তিনি একাধিকবার ভারতের কয়েকটি রাজ্যকে নেপালের অংশ হিসেবে দাবি করেছেন। 2023 সালের জুনে তার অফিসে প্রকাশিত নতুন নেপাল মানচিত্রে ভারতের কিছু রাজ্যকে গ্রেটার নেপালের অংশ হিসেবে দেখানো হয়, যা তীব্র বিতর্ক সৃষ্টি করে। যদিও এখন তার কাজগুলো দেশে বিদেশে আলোচিত ও প্রশংসিত হচ্ছে।